নমস্কার, স্কুল অফ শুভোদয় সবাইকে স্বাগত জানাই। নাম্বার সিস্টেমের টপিক নিয়ে আলোচনা চলছে এখন। আজকে যেটা টপিক সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের আরেকটা ভাগ, যেটা হচ্ছে স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, অর্থাৎ বর্গ এবং বর্গমূল নির্ণয় পদ্ধতি। বিভিন্ন কন্টেন্ট তো আছে এই বিষয়ে, কিন্তু এর উপরে একটা যেটা স্পেসিফিক আমার মনে হয় খুব সহজে যেটা করা যায় সেটা একটু আলোচনা করার চেষ্টা করছি। এই যে আমি যে প্রসেসটা বলছি সেখানে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে 1 থেকে 25 পর্যন্ত যদি স্কোয়ার আমাদের মনে থাকে, আশা করি যারা আমরা কম্পিটিটিভ ফিল্ডে আছি অনেকেরই মনে আছে, বা আমাদের মনে করে নিতে হবে। আমাদের ক্যালকুলেশন স্পিড তাড়াতাড়ি না হলে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় যে হারে সময়ের কম রয়েছে সেখানে আমরা পেরে উঠতে পারবো না। তাই 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার আমরা ধরেই নেবো যে আমাদের সবার মনে আছে, না থাকলে আমরা করে নেবো। তারপর যদি আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করি তাহলে দেখবো খুব সহজেই হচ্ছে। আমি 3-4টে উদাহরণ দিয়ে দেখাবো সেই প্রসেসটা করার। আমরা দেখি যে কোনো একটা সংখ্যা হয় সেটা 50-এর কাছাকাছি, বা 100-র কাছাকাছি, বা 150-র কাছাকাছি, বা 200-র কাছাকাছি, বা এই যে 50-এর মাল্টিপলের কাছাকাছি আমরা ভাবার চেষ্টা করব। তাহলেই খুব সহজ হবে দেখবো। একটা হ্যাফাজেড সংখ্যা দেখি, যেটা হচ্ছে 52 এর স্কোয়ার নির্ণয় করব। বা একটা দেখলাম হয়তো আমরা 106 তার স্কোয়ার নির্ণয় করব। বা একটা এর কমে যেটা দেখলাম হয়তো 46 তার স্কোয়ার নির্ণয় করব। বা এদিকে যদি দেখা যায় 94 তার স্কোয়ার নির্ণয় করব। এই যে চারটে এইরকম, একটা 50-এর ধারে পাশে নিলাম, একটা 100-র ধারে পাশে নিলাম, এইভাবে আমরা সাইমালটেনিয়াসলি বিভিন্ন সংখ্যার ধারে পাশে নেবো, দেখবো করার। তাই আমরা যে কোনোই করতে পারবো। প্রথমে আমরা 100-র কাছাকাছি সংখ্যা নিয়ে স্কোয়ার করার চেষ্টা করব। তাই প্রথমে 106-এর স্কোয়ারটা করার চেষ্টা করি, তাহলেই বুঝবো যে নিয়মটা সহজেই বোঝা যাবে। এই 106-এর স্কোয়ার, তাই আমরা প্রথমে যেহেতু আমরা 100-র কাছাকাছি বলছিলাম, তাই এটাকে 100 প্লাস 100-র আকারে ভেঙে নেবো। অর্থাৎ এটা হচ্ছে 100 প্লাস 6, 100 প্লাস 6। এবার এই 6 যেটা রয়েছে, এই 6-এর স্কোয়ারটা আমরা প্রথমেই লিখে দেবো। অর্থাৎ 6-এর স্কোয়ার হচ্ছে 36, 36 আমরা প্রথমেই লিখে দিলাম। যদি সাপোজ এটা দুই অঙ্ক না থাকে, সাপোজ যদি আমি এখানে 106-এর জায়গায় 103 নিই, তখন কিন্তু 100 প্লাস 3, 3-এর স্কোয়ার যখন লিখবো তখন শুধু 9 কিন্তু লিখবো না, 09 লিখবো। কারণ আমরা জানি বর্গমূলের ক্ষেত্রে কিন্তু আমরা ডবল স্প্লিট করেই ভাঙতে হয়। তাই তখন এখানে আমরা 09 লিখবো, 9 না লিখে। দেখো 6-এর ক্ষেত্রে যেটা হচ্ছে 6 6 36। এবার হচ্ছে আমরা এই যে 106 সংখ্যাটা স্কোয়ার বের করতে যাচ্ছি, এই 106 সংখ্যাটা তো 100 থেকে বেশি। কত বেশি? 6 বেশি। তাহলে আমি আরো 6 বাড়িয়ে দেবো। তাহলে আরো 6 বাড়িয়ে দিলাম, তাহলে হচ্ছে 106 প্লাস 6 112, 112কে বাঁ দিকে লিখলাম। তাই 11,236 হচ্ছে 106 স্কোয়ার। এটাই হচ্ছে প্রসেস। এবার হচ্ছে আমরা যখন এই যে 112 লিখে দিলাম, অ্যাকচুয়ালি আমরা করলাম কি 112 ইন্টু 1 করলাম, কারণ 100 প্যারামিটার ভেবেছি। তাহলে 100 তো 100 1 গুণ 1 টাইমস, তাই এটা আমরা 112 ইন্টু 1 অর্থাৎ 112 লিখলাম। আর পরবর্তীতে যখন 200 কিছু করবো তখন আরো ক্লিয়ার হবে, সেটা আমি একটা করছি। বা 100 ধারে পাশে একটা কমেটটা করে নি, তাহলে ক্লিয়ার হবে। আমি যদি এখানে আরেকটা করি যে 93 স্কোয়ার, 93 স্কোয়ার কি হবে? তাহলে 93 মানে কি? 93 মানে কিন্তু 100 মাইনাস 7, 100 মাইনাস 7। তাহলে আমরা এই 7-এর স্কোয়ারটা প্রথমেই লিখে দেবো। 7-এর স্কোয়ার কি? 7-এর স্কোয়ার হচ্ছে 49, 49 এখানে লিখে দিলাম। এবার হচ্ছে এই সংখ্যাটা 100 থেকে কত কম? 7 কম। তাহলে আমি আরো 7 কমিয়ে দেবো, অর্থাৎ 93 মাইনাস 7, অর্থাৎ 93 মাইনাস 7 মানে হচ্ছে 86। তাহলে 86 অর্থাৎ 8649 হলো এই 93 এর স্কোয়ার। তাহলে 86 লেখার পর আমি কি করলাম? 86 ইন্টু 1 অর্থাৎ 86। তাহলে একটা ইন্টু 1 যে ব্যাপারটা বলছি, এটা একটু কনফিউজিং মনে হচ্ছে। আমি একটা কাছাকাছি উদাহরণ নিয়ে নিই, তাহলে বুঝতে পারবো। যদি আমি করি 204, 204 এর স্কোয়ার যদি করি, তাহলে কি হবে? 204 এর স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে 200 প্লাস 4, 200 প্লাস 4। তাহলে 4 এর স্কোয়ার আমি আগেই লিখে দেবো। 4 এর স্কোয়ার হচ্ছে 16, লিখে দিলাম। এবার হচ্ছে এই 204 এর থেকে এটা কত বেশি? 4 বেশি। তাহলে আরো 4 বাড়ালাম, অর্থাৎ 208 হলো। এবার যেহেতু এটা 200-র মাল্টিপল, মানে 200-কে আমরা প্যারামিটার ভেবেছিলাম, তাই আমরা দ্বিগুণ করবো, অর্থাৎ 208 ইন্টু 2 অর্থাৎ 416, 416। অর্থাৎ এই 204 এর স্কোয়ার কিন্তু হবে 41,616। এইভাবে এই মাল্টিপল গুলো বাড়বে। একই রকম ভাবে যদি কমে দিই তাহলে কমাবো। এবার আমাদের যেহেতু এত বড় দেয় না, 100-র কাছাকাছি বা 50-এর কাছাকাছি আমাদের মুখে মুখে ক্যালকুলেশন ক্ষেত্রে হয়তো কোনো একটা অঙ্কর ক্ষেত্রে গেছে 47 স্কোয়ার কত? তাহলে 47 স্কোয়ার সেটা একটু দেখে নি কি বলবো। 47 মানে কি? 50 মাইনাস 3। তাহলে 50 মাইনাস 3। তাহলে প্রথমে যেটা করবো কি বললাম, এই 3-এর স্কোয়ারটাকে লিখে নেবো। 3-এর স্কোয়ার হচ্ছে 09, 9 কিন্তু সেটাকে 09 আকারে লিখবো, 2 ঘর লিখবো, 09 হলো। এবার এটাকে আমি আরো 3 কমাবো, যেহেতু এটা 50 থেকে 3 কম, তাহলে 47 থেকে আরো 3 কমালাম। তাহলে 47 থেকে 3 কমালে হলো 44, 44। এবার হচ্ছে 100-র ক্ষেত্রে আমরা 1 গুণ করেছি, তাহলে 50-এর ক্ষেত্রে নিশ্চয়ই হাফ গুণ করবো। অর্থাৎ হাফ গুণ করা মানে 2 দিয়ে ভাগ করা, অর্থাৎ 44/2 অর্থাৎ 22, অর্থাৎ 2209 হচ্ছে কিন্তু আমাদের 47-এর স্কোয়ার। এভাবে আমরা করব।
একদম কনফিউজিং হতে পারে যদি এটা একটা দুটো ক্ষেত্রে আমরা দুটো লিখছি, যখন একটা থাকছে তখন দুই ঘর লিখছি, তাহলে যখন তিনটে থাকবে, অর্থাৎ সাপোজ আমি যদি করি 100 হয়তো 12 স্কোয়ার, 112 স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি করব, তাহলে 112 স্কোয়ার অর্থাৎ 100 প্লাস 12, 100 প্লাস 12, তাহলে 12 স্কোয়ার কত, 12 স্কোয়ার হচ্ছে 144, তাহলে 144 এর ক্ষেত্রে কিন্তু আমরা দুটো অঙ্ক লিখবো বলছি সবসময়, তাহলে কিন্তু 44টা লিখলাম, তাহলে 44 লিখলাম, তাহলে হাতে একটা পড়ে থাকলো, এটা পরে করবো, পড়ে থাকলো। এবার হচ্ছে 112, 12 থেকে আরো 12 বাড়াবো, তাহলে হচ্ছে 124, এবার 124 ইন্টু 1 গুণ, তাহলে 124 ইন্টু 1 124, আর এই হাতে 1 ছিল, তাহলে হয়ে গেল 125। এটা মনে হতে পারে বোঝানোর ক্ষেত্রে একটু বড় বা কনফিউজিং, কিন্তু যখন আমরা ফ্রিকোয়েন্ট হয়ে যাবো ব্যাপারটা, তখন দেখবো খুব সহজই হচ্ছে। তাহলে এই ছিল আমাদের স্কোয়ার রুট, স্কোয়ার করার নিয়ম। এবার আমরা স্কোয়ার রুটের নিয়মগুলো একটু দেখে নেবো। আর একটা বড় সংখ্যার ক্ষেত্রে এটা খুব এফেক্টিভ হয়, যদি আমি দেখি, দেখুন বিভিন্ন পরীক্ষাতে দেখা যায় হয়তো অনেক বড় একটা সংখ্যা যদি নিই, যে 1300, হয়তো 1301, 1301 এর স্কোয়ার কত, এইরকম এত বড় একটা সংখ্যা 1301 এর স্কোয়ার, তাহলে 1301 অর্থাৎ 1300 প্লাস 1, 1300 প্লাস 1, তাহলে 1 এর স্কোয়ার আমরা লিখলাম 01। এবার হচ্ছে 01, তাহলে এই সংখ্যাটা থেকে 1 বেশি, তাহলে আমি 1 বাড়াবো, তাহলে হয়ে গেল 1302, 1302। এবার 1302 এর 13 গুণ করতে হবে, কারণ 1300 প্যারামিটার নিয়েছি, তাহলে এটার সঙ্গে যখন আমরা 13 গুণ করবো তখন মুখোমুখি করতে পারবো, 13 দুগুণে 26 আর 13 13 169, অর্থাৎ 169, তাহলে আমরা এটাকে পুরো 169 লিখে দেবো, 16926। তাহলে এই যে বড় হলো 1301 এর স্কোয়ার কিন্তু হয়ে গেল 1692061। এবার আমরা শুরু করবো স্কোয়ার রুট নিয়ে। একটা সংখ্যা নিই স্কোয়ার রুট, অর্থাৎ 4096, এই সংখ্যাটা যদি আমাদের বর্গমূল বের করতে বলে, তাহলে আমরা কি করবো, আমরা প্রথমেই সেই সংখ্যাটাকে শেষ দিক থেকে দুটি অঙ্ক বাদ দেবো। কেন দেবো সেটা বোঝা গেল, কারণ আগে আমরা দেখলাম স্কোয়ার করতে গিয়ে যে শেষ দুটি অঙ্ক ডাইরেক্ট চলে আসছে, তাহলে এটা আমরা বাদ দিলাম। এরপর আমরা দেখবো যে এই 40 যেটা রয়েছে, এইটা কোন দুটি স্কোয়ারের মাঝে রয়েছে বা কাকে ক্রস করছে না। 5 5 25, 6 6 36, 7 7 49, অর্থাৎ ক্রস করে গেল 7 এর ক্ষেত্রে, তাহলে আমরা 6টাকে নেবো, অর্থাৎ বাঁ দিকে 6 কিন্তু কনফার্ম। এবার আমাদের দেখতে হবে যে 6 হলো, এবার এই দিকে যে 6টা রয়েছে, এই 96 6টা, এই 6 কোন কোন দুটি সংখ্যার স্কোয়ারে আছে, অর্থাৎ আমরা যদি দেখি 4 এর স্কোয়ারে 6 আছে, আর একটা হচ্ছে 6 এর স্কোয়ারেও কিন্তু শেষে আমাদের 6 আছে, তাহলে এই সংখ্যাটা হতে পারে 60, 6 এর পরে আমাদের 6ও বসতে পারে, অথবা 6 এর পরে আমাদের কিন্তু 4ও বসতে পারে, দুটোই আমাদের পসিবিলিটি থাকলো। এবার আমরা দেখবো 4 বসবে না 6 বসবে। 6, তার 6 এর পরের সংখ্যা কই, 6 এর পরের সংখ্যা হচ্ছে 7, 6 7 42, 42 এর থেকে 40টা ছোট, তাই আমরা ছোটটা নেবো 64, ঠিক আছে এরকম। এবার যদি আরেকটা উদাহরণ দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা 2116 নিই, 2116 নিলাম, একই রকম ভাবে ডবল স্প্লিট করলাম, তাহলে সেখানে কি হতে পারে, এটা 4 স্কোয়ার, 4 4 16, 5 5 25, তাহলে আমরা 4 নিলাম, 4 হয়ে গেল। এবার 6 কি ভাবে আসতে পারে দেখলাম, একই রকম ভাবে 4ও আসতে পারে, 6 আসতে পারে, অর্থাৎ এখানে হয় 4 হবে, অথবা 4 6 মিলে 6 হবে, অর্থাৎ 46 অথবা 44, এটা অ্যান্সার হবে। তাহলে কোনটা হবে এবার কি করে নির্ণয় করব, যে 4 এর পরের সংখ্যা হচ্ছে 5, 4 5 20, 20 থেকে যেহেতু 21টা বেশি, তাই আমি 44 আর 46 এর মধ্যে যেটা বড় 46 সেটা নেবো। তাহলে এটার বর্গমূল করলে আমরা পাবো 46, আর এটা যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো 64। এইটা হচ্ছে বর্গমূল করার স্পেসিফিক নিয়ম। এবার এর ক্ষেত্রে অন্যান্য প্রত্যেকটা ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। এবার কিছু কিছু ক্ষেত্রে আমরা আরো একটু সহজে পেতে পারি, যেমন 5 এর গুলোর ক্ষেত্রে আরো সহজে পাবো। 5 এর গুলোর ক্ষেত্রে তো বলার অপেক্ষা রাখে না, একটা সংখ্যা যদি নেওয়া যায় হয়তো 15625, এরকম যদি এই সংখ্যাটার বর্গমূল কি হয়, শেষে যদি 5 থাকে তাহলে আমাদের খুব সহজেই হয়, যেটা আমরা জানি। তার শেষে আমরা বাদ দিলাম 25, তাহলে 25 যদি হয় শেষে, তাহলে ওই বাঁ দিকে ডান দিকে ঝামেলাটা মরে গেল, কারণ হচ্ছে ডান দিকে সবসময় 25 আসছে, অর্থাৎ ডান দিকে ইউনিটটা 5 অবশ্যই হবে। আর বাঁ দিকটা তো দেখার আগেই প্রসেস দেখলাম যে 12 12 144, 13 13 169, তাহলে ক্রস করে যাচ্ছে, তাহলে এখানে কনফার্ম 12, তাহলে এখানে 125 ডাইরেক্ট উত্তর হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের আর অন্য টেস্ট করার প্রয়োজন পড়লো না। এটাই ছিল স্কোয়ার রুটের নিয়ম। এবার স্কোয়ার এবং স্কোয়ার রুটের পর এবার যেটা হচ্ছে কিউব এবং কিউ রুট। কিউবের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, আছে হয়তো অনেক নিয়ম, কিন্তু সেটা করে শর্টকাট করে যেভাবে করতে যাই আমরা, সেটা করতে যত টাইম লাগবে আমরা প্লেন গুণ করে দেখবো, তার থেকে হয়তো কম সময় লাগবে। তাই কিউবের কোনো আলোচনা নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু কিউ রুটের একটা খুব সুন্দর নিয়ম রয়েছে, যেটা যদি আমরা শিখি তাহলে খুব সহজেই করতে পারবো। যে কোনো সংখ্যা যদি আমরা কিউ রুট বের করতে যাই, ধরা যাক 1728, এই সংখ্যাটা যদি আমরা বের করতে যাই, তাহলে আমরা দেখবো এটাকে 3টে ভাগে ভাগ করবো, কিন্তু মানে ট্রিপল স্প্লিট করবো, যেহেতু কিউব তাই 3টে অঙ্ককে আমরা বাদ দেবো। 3টে অঙ্ক বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকছে সেইটা কোন দুটো কিউবের মাঝে সেটা দেখতে হবে, বা কোন কিউবটাকে ক্রস করছে না। এখানে যেহেতু 1 রয়েছে, খুব সহজ, 1 এর কিউব 1, 2 এর কিউব 8, তাহলে ক্রস করে যাচ্ছে, তাহলে বাঁ দিকটা 1 কনফার্ম, বাঁ দিকে 1 থাকছে। এবার ডান দিকটা কি হবে,
এটা ক্ষেত্রে খুব সুন্দর নিয়ম। স্কোয়ার রুটের ক্ষেত্রে যেটা ছিল আমাদের দুটো পসিবিলিটি আসছিল, দেখেছিলাম, কিন্তু এখানে যেহেতু 8 রয়েছে, 8 এর কিন্তু কিউবের একটাই পসিবিলিটি, শুধুমাত্র কিন্তু আমরা 2 এর যদি কিউব করি তাহলেই কিন্তু 8 পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা নির্দ্বিধায় বলতে পারি এখানে কিন্তু একদম 2 হবে। আর কোনো কিছুর কিউব করলে কিন্তু শেষে আমরা নিউমেরিক 8 পাবো না। এবার নিয়মটা আরো সুন্দর, একই রকম ভাবে যদি দেখা যায়, এইটা যদি আমরা কিউব করি তাহলে কিন্তু 2 পাবো। তাহলে কি হলো, 2 এর জন্য আমরা পাচ্ছি 8 আর 8 এর জন্য পেলাম 2, তাহলে এটা ভাইস ভার্সা হয়ে গেল। এই একটা ছিল। আর একটা হচ্ছে 3, 3 এর যদি আমরা কিউব করি তাহলে আমরা 7 পাবো, আর যদি 7 এর কিউব করি তাহলে আমরা 3 পাবো। তাহলে 7 আর 3 পরস্পরকে ইন্টারচেঞ্জ করছে। এবার বাকি যে 6টা ডিজিট পড়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু ওইটাই ফিরে পাবো। যদি 0 থাকে তাহলে 0, যদি 1 থাকে তাহলে 1, যদি 5 থাকে তাহলে 5। তাহলে আমাদের কিউ রুটের ক্ষেত্রে আরো সুন্দর নিয়ম যে যাই থাকবে আমরা সেটাই ফিরে পাবো, শুধু 2 থাকলে আর লিখবো, আর 3 থাকলে 7 লিখবো। এবার যে কোনো একটা আরেকটা দেখি, আগে যেটা দেখেছিলাম যে 4096, ওই সংখ্যাটা কিউবও করা যায় আবার স্কোয়ারও করা যায়। তাহলে সেক্ষেত্রে কি করবো, 3টে স্প্লিট করবো। এখানে যেহেতু 1 এর কিউ 1 আর 2 এর কিউ 8 ক্রস করে গেল, তাহলে বাঁ দিকটা 1। এবার এখানে 6 আছে, 6 আছে মানে আমরা নির্দ্বিধায় 6 লিখে দেবো। এটা হচ্ছে কিন্তু 16 কিউ, ডিরেক্ট লিখতে পারবো, স্কোয়ারের মতো কোনো এখানে ঝামেলাই নেই। ঠিক আছে, এই ছিল স্কোয়ার রুট এবং কিউ রুট সংক্রান্ত আলোচনা। একটা টপিক মিস করে গেছে, যেটা হচ্ছে একটা স্পেসিফিক কেস, খুব কম ক্ষেত্রে আসে, যদি আসে তাহলে আমরা একটু বলে দিই। যদি ওই একটা সংখ্যা নিলাম হয়তো 1296, এই সংখ্যাটার বর্গমূল কি হবে, এটা এই সংখ্যাটা নির্ণয় করতে গিয়ে এই নিয়মে একটা প্রবলেম পাবো। এটা হচ্ছে বর্গমূল নির্ণয়ের যেটা নিয়ম, যে শেষ দিক থেকে দুটি অঙ্ক বাদ দেবো, শেষ দুটো অঙ্ক বাদ দিলাম, তাহলে এখানে 12 করে রয়েছে। তাহলে 12 কোন দুটি স্কোয়ারের মাঝে, 3 স্কোয়ার এবং 13 স্কোয়ার, তাহলে বাঁ দিকটা ডেফিনেটলি 4 ও 3 হচ্ছে। আর এখানে যে 6 হতে পারে, তাহলে 6 আমরা আগে বলছিলাম যে 4 স্কোয়ারে 6 হতে পারে, আবার 6 স্কোয়ারে 6 হতে পারে। তাহলে সংখ্যাটা 4 বা 6 হবে, তাহলে এখানে 34 হতে পারে বা 36 হতে পারে। তাহলে আমি কোনটা নেবো, কারণ হচ্ছে 3 এর যখন আমরা পরের সংখ্যা গুণ করবো, 3 4 12, তাহলে 12 সঙ্গে যেটা ইকুয়াল হয়ে যাচ্ছে, আমরা যেটা বলছিলাম যদি কম হয় তাহলে কমটা নেবো, যদি বেশি হয় তাহলে বেশিটা নেবো। এবার এখানে তো সমান চললো, তাহলে সমান চললে আমরা বেশিটাকেই নেবো। তাহলে আমাদের নিয়মটা কি হয়ে গেল, যদি আমাদের ছোট আসে, এটা যদি ছোট হয় তাহলে আমরা ছোটকে নেবো, আর বড় বা সমান তাহলে কিন্তু আমরা বড়টাকেই নেবো। তাই এক্ষেত্রে উত্তর কিন্তু বড় বা সমান। তাই এটা যেহেতু 12 সঙ্গে 12 সমান হয়ে গেল, তাহলে বড় বা সমানের ক্ষেত্রে বড়টাকে নেবো, তাহলে আমরা এখানে 36টাকেই নেবো। এটাই ছিল, একটু এটা মিস করে গেছিলাম। যাই হোক, এই ছিল আমাদের নাম্বার সিস্টেম সংক্রান্ত বিভিন্ন টপিকে আলোচনা। পরবর্তী দিনে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। নমস্কার।